আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টার্গেট ইউ এমসিকিউ মাস্টার ক্লাসে। তো আজকের এই মাস্টার ক্লাসে আমরা খুবই ছোট দুইটা অধ্যায় পড়ব, পদার্থের গাঠনিক ধর্ম এবং ভৌত আলোক বিজ্ঞান। কেন ছোট বলছি? কারণ বিগত 15 বছরে এই অধ্যায়গুলো থেকে খুবই লেস নাম্বার অফ কোয়েশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছে, আর যেগুলো এসেছে সেগুলো পারার মতো। তো চলো আমরা আমাদের আত্মবিশ্বাসটা একটু বুস্ট আপ করে নিই এই দুইটা অধ্যায়ের উপর কোয়েশ্চেনগুলো সলভ করার মাধ্যমে। তো প্রথমেই আমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়টার প্রশ্ন সলভ করব। তো আমি এখানে কয়েকটা টাইপে ভাগ করেছি। প্রথম টাইপটা হলো স্থিতিস্থাপকতা সংক্রান্ত। তো খেয়াল করে দেখো, খুবই সোজা একটা প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি 22-23 সেশনে আসছে। নিচের কোনটির কোনো মাত্রা নেই? ভাই এই অধ্যায়ে আছেই তিনটা জিনিস, পীড়ন, বিকৃতি আর গুণাঙ্ক, তাই না? তো ভাইয়া পীড়নের মাত্রা কি? পীড়ন মানে হলো F/A, একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রত্যয়নী বলকে বলা হয় পীড়ন। এইটার একক হলো নিউটন পার মিটার স্কয়ার। যেহেতু একক আছে, মাত্রাও আছে। যেমন এই যে নিউটনের জায়গায় আমরা লিখতে পারি mL/T−2, এটা হচ্ছে নিউটনের মাত্রা। আর মিটারের মাত্রা আবার এল এর উপরে -2, তাহলে অ্যাকচুয়ালি আসতেছে mL−1 T−2। তাহলে এটা হচ্ছে পীড়নের মাত্রা, mL−1 T−2। তাহলে পীড়নের মাত্রা আছে, এটা উত্তর নয়। ইয়ং এর গুণাঙ্ক, ভাইয়া আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক y সমান আলু বাই আলু FL/AL, তাই না? L/L এটা বিকৃতি। তো যেহেতু একই জাতীয় রাশির অনুপাত দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, তাহলে এটার কোনো একক নাই। বাট F/A এর একক যেহেতু এটা, F/A এর একক মাত্রাও এটা, তার মানে ইয়ং এর গুণাঙ্কের একক হবে নিউটন পার মিটার স্কয়ার এবং মাত্রা হবে এটা। তার মানে যে কোনো প্রকার গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, মোচর গুণাঙ্ক, এই গুণাঙ্কগুলোর মাত্রা কিন্তু পীড়নের মাত্রার সমান। তাহলে গুণাঙ্কেরও মাত্রা আছে, এটাও বাদ। তারপরে চাপের মাত্রাও সেম, এটাও বাদ। তাহলে মাত্রা নেই কার? মাত্রা নেই বিকৃতির, কারণ বিকৃতি মানে বোঝায় একই জাতীয় দুইটি রাশির অনুপাত, মানে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন। সো একই জাতীয় রাশির অনুপাত বিধায় বিকৃতির কোনো এককও নাই, মাত্রাও নাই। কানার ভাই অন্ধ পারে এমন একটা প্রশ্ন, দোয়া করি যেন তোমাদের বেলায় আসে এটা। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি অলরেডি আমরা বের করলাম, mL−1 T−2। এই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। 10 সেন্টিমিটার লম্বা, বুঝছো প্রশ্নে কি বলছে? 10 সেন্টিমিটার লম্বা এবং 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা আর একটা লোহার তার। মানে তার কয়টা টোটাল? দুইটা, একটা তামা আর একটা কি লোহা। তো দুইটা তারের দৈর্ঘ্য সেম, খেয়াল করো দুইটা তারের দৈর্ঘ্যই 10 সেন্টিমিটার। তার মানে যদি বলি এইখানে মনে করো তামা লিখলাম আর এখানে লিখলাম লোহা, ওকে? তো তামার তারের দৈর্ঘ্য যা, লোহার তারের আদি দৈর্ঘ্য তা। তামার তারের ব্যাসার্ধ যা, লোহার তারের ব্যাসার্ধ তা। ব্যাসার্ধ একই মানে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সেম। আমরা বলতে পারি তামার তারের ক্রস সেকশনাল এরিয়া যা, লোহার তারের ক্রস সেকশনাল এরিয়াও তাই হবে, πr²। এটা মানে হচ্ছে πr²। এটা একসাথে লিখে দিলাম, কমন, দুইটাই সেম। তো জোড়া লাগিয়ে 20 সেন্টিমিটার করা হলো, ওকে। জোড়া লাগানো তারটিকে বল প্রয়োগ করে লম্বা করা হলো। আচ্ছা মনে করে এই একটা তার, এটা হচ্ছে তামার তার এবং এই হচ্ছে আমাদের লোহার তার। এভাবে জোড়া লাগায় আমি এইখানে একটা বল অ্যাপ্লাই করেছি। এইখানে মনে করো কোনো একটা বস্তু জড়িয়ে দিয়ে আমি এখানে একটা বল অ্যাপ্লাই করেছি, বল F পরিমাণ বল অ্যাপ্লাই করেছি। তো F পরিমাণ বল অ্যাপ্লাই করলে এই যে লোহার তারটা F বল অনুভব করবে এবং একই সাথে তামার তারটাও এই F বলে অনুভব করবে। এই যে একটার সাথে আরেকটা তার জোড়া লাগিয়ে যদি তলায় একটা বল অ্যাপ্লাই করো, এই সবগুলো তার একই বল অনুভব করে বা একই বল এক্সপিরিয়েন্স করে। তাহলে এই যে লোহার তার কত বল এক্সপিরিয়েন্স করে? F। তামার তার কত বল এক্সপিরিয়েন্স করে? F। মানে তামার তারে অ্যাপ্লাইড ফোর্স, লোহার তারে অ্যাপ্লাইড ফোর্স, এটাও কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। এরপর বলছে লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ। খেয়াল করো, লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ। তাহলে এই শর্তটা একটু লিখে ফেলি। মানে আমাদের যে লোহা আছে তার ইয়ং এর গুণাঙ্ক যদি লিখি YL, সেটা তামার ইয়ং এর গুণাঙ্ক YC এর দ্বিগুণ।
ওয়াইসি মানে কপার, কপারের ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ হচ্ছে লোহার ইয়ং এর গুণাঙ্ক। বলছে তাদের দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত, লোহার দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত। অর্থাৎ আমাদেরকে বের করতে বলছে দৈর্ঘ্য বৃদ্ধি মানে স্মল এল অফ লোহা ডিভাইডেড বাই স্মল এল অফ কপার এর অনুপাতটা হিসাব করতে বলছে। ওকে, এই অনুপাতটা কত, লোহা মানে Fe, আমরা Fe দেই, লোহা মানে Fe। ওকে, তো এই অনুপাতটা বের করতে বলেছে। দেখো ভাই, আদি দৈর্ঘ্য দুইজনেরই সেম, ক্রস সেকশনাল এরিয়াও দুইজনের সেম, অ্যাপ্লাইড ফোর্স দুইজনেই সেম, তাহলে ভিন্ন কি, দৈর্ঘ্য বৃদ্ধিটা আর ইয়ং এর গুণাঙ্কটা ভিন্ন। আমরা এই দৈর্ঘ্য বৃদ্ধির ফর্মুলা বের করতে পারবো ফালু বাই আলু থেকে। আমরা জানি y সমান ফালু বাই আলু, আমার দরকার কি দৈর্ঘ্য বৃদ্ধি, সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান হবে ফালু বাই এ ওয়াই, তাই না? এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির ফর্মুলা। এখন এই ফর্মুলা থেকে দেখো তো দুইটা যে তার দিয়েছে এদের মধ্যে কি কি সেম, এফ সেম, যদি বল যেটা সেম সেগুলো বাদ হয়ে যাবে অনুপাত করলে, তাহলে বল সেম বল বাদ, আদি দৈর্ঘ্য সেম আদি দৈর্ঘ্য বাদ, এ সেম এ বাদ, মানে এগুলো তো দুইটা তারের জন্যই একই আছে। তাহলে এল এর সাথে ওয়াই এর সম্পর্ক এখান থেকে দেখতে পাচ্ছি ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বের করতে চাই এল এফ ই বাই এল সি ইউ, তাহলে লিখে ফেলি, সুতরাং এল এফ ই মানে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইড বাই তামার দৈর্ঘ্য বৃদ্ধি, এখানে সব কিছু কাটাকাটি চলে যাবে, খালি বাকি থাকবে ইয়ং এর গুণাঙ্ক। কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তাহলে লোহার দৈর্ঘ্য বৃদ্ধির সাথে লোহার ইয়ং এর গুণাঙ্ক চলে যাবে নিচে, তামার দৈর্ঘ্য বৃদ্ধি নিচে, তাহলে তামার ইয়ং এর গুণাঙ্ক চলে যাবে উপরে। এবার খেয়াল করে দেখো তো যে y অফ Fe ইজ ইকুয়াল টু 2 অফ y অফ C, তার মানে এই যে y অফ Fe এর জায়গায় আমরা 2y কপার লিখতে পারি, y কপার কাটাকাটি করলে L Fe বাই L CU লিখবো আমরা 1:2। তাহলে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত হচ্ছে 1:2। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝেছো। ওকে, সবই সেম, খালি L এর সাথে y এর সম্পর্ক দিয়ে আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম। এইগুলো করতে 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না, প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। নেক্সট, একটি তারের ইয়ং এর গুণাঙ্ক, একটা তারের ইয়ং এর গুণাঙ্ক 4 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তারটির দৈর্ঘ্য 7.5% বাড়াতে কি পরিমাণ পীড়ন প্রয়োজন হবে? আচ্ছা, ওই যে যেটা 7.5% এটা কি, এটা দৈর্ঘ্য বৃদ্ধি। এখানে খেয়াল করো দিয়ে দিয়েছে গিভেন হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি L 7.5%, কার 7.5%, মানে একটা কোনো কিছুর তো 7.5% হবে, তাই না? এটা হচ্ছে আদি দৈর্ঘ্যের 7.5%, মাথায় রাখবা। যদি বলে দৈর্ঘ্য বৃদ্ধি এত পার্সেন্ট, তাহলে বুঝতে হবে এই বৃদ্ধিটা হচ্ছে আদি দৈর্ঘ্যের তুলনায় এত পার্সেন্ট। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হচ্ছে 7.5% অফ আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল। এখান থেকে আমরা স্মল এল এর নিচে ক্যাপিটাল এল কে যদি নিয়ে আসি, এখানে পড়ে থাকবে 7.5% উঠায় দিলে ডিভাইড বাই 100। এটার কিন্তু কোনো একক নাই, এই যে স্মল এল বাই ক্যাপিটাল এল, এইটাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি, তাই না ভাইয়ারা? এটাকে বলা হয় একসাথে দৈর্ঘ্য বিকৃতি। এবার ইয়ং এর গুণাঙ্ক y দিয়ে দিয়েছে 4 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। বের করতে বলছে পীড়নের মান। পীড়ন মানে কি? পীড়ন মানে হচ্ছে F বাই A, তাহলে বের করতে হবে F ডিভাইডেড বাই A এর ভ্যালুটা কত। তো আমরা এই সূত্র এটা কোত্থেকে বের করতে পারি? আমরা সেই ফালু বাই আলু থেকে বের করতে পারি। উই নো দ্যাট y সমান ফালু বাই আলু, আমার দরকার F বাই A, সুতরাং F বাই A মানে পীড়ন সমান হবে y × স্মল এল বাই ক্যাপিটাল এল, সিম্পল বীজগণিত। তাহলে y এর মান কত? y এর মান হলো 4 × 10⁻11, স্মল এল বাই ক্যাপিটাল এল এর মান হলো 7.5/100। ওকে, 100 আর 10⁻11 কাটা গেলে এখানে থাকবে 10⁹। 7.5 এর সাথে 4 গুণ আমরা সবাই দিতে পারি, 4 × 7 28, 4 × 0.5 মানে 2, 28 আর 2 যোগ করলে হয় 30। তাহলে 30 কে লিখতে পারবো 3 × 10⁹ আছে, যেহেতু 30 কে 3 লিখছি তাহলে 10⁻10, এবং এটাই হচ্ছে পীড়নের একক নিউটন পার মিটার স্কয়ার। তাহলে 3 × 10⁻10। দেখো 17-18 সেশনে আসছে এবং এমন ভাবে আসছে যেন ক্যালকুলেশনটা মুখে মুখে করা যায়। সো ক্যালকুলেশন নিয়ে ভয়ের কোনো কারণ নাই, ক্যালকুলেশনের জন্য আলাদা কোনো কোর্সও করতে হবে না, আলাদা কোনো টেকনিকও শিখতে হবে না। প্রশ্ন সলভ করতে থাকো, ক্যালকুলেটর ছাড়া এমনি আয়ত্তে চলে আসবে। ওকে, কোনো কিছু মুখস্থ রাখতে হবে না। অনেকে যেটা করে গবেটের মতো লন,
তারপর লনের মান মুখস্থ করে, √2 √3 √4 √5 √6 √7 এগুলো মুখস্থ করে, বাট দরকার নাই। এগুলো দিয়ে কয়টা প্রশ্ন দেখলা তুমি? একটাও না। সো রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো আসছে সব কনসেপচুয়াল এবং ক্যালকুলেশন সো মাচ ইজি। কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব পারবা। সো প্র্যাকটিস করে করে এই গুণগুলো বুঝতে হবে আর কি। এই যে 4 7 28 4 5 20 মানে 30 হয়। একটা তারের উপর টান বল এফ হলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এক্স। আচ্ছা, এটা হচ্ছে তারের উপর প্রয়োগকৃত বল এবং এটা হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি। তারটি যদি হুকের সূত্র মেনে চলে এবং তারের উপাদানে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই হয়, সঞ্চিত বিভব শক্তি কত? ভাইয়া সঞ্চিত বিভব শক্তি মানে কৃতকাজ। কৃতকাজ মানে হাফ ইন্টু অ্যাপ্লাইড ফোর্স ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি, হাফ ইন্টু এফ ইন্টু এক্স। এটা হচ্ছে একটা ফর্মুলা। কৃতকাজ বা সঞ্চিত শক্তির আরো একটা ফর্মুলা হলো ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই 12। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা বসায় দাও। কই আছে? এল এর জায়গায় স্মল এক্স বসবে, এই যে এল এর জায়গায় জাস্ট এক্স বসবে। এই দুইটার মধ্যে কোনটা আছে? প্রথমটাই আছে, দেখো, হাফ ইন্টু এফ ইন্টু এক্স, সি নাম্বার অপশন। 1 মিটার দীর্ঘ, কত মিটার দীর্ঘ? 1 মিটার দীর্ঘ এবং 10⁻² সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারকে 2 কেজি ওজন দ্বারা টানা হলো। তাহলে এই হচ্ছে সেই অ্যাপ্লাইড ফোর্স। তারটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো, মানে স্মল এল এর মান চেয়েছে। আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান আলু বাই আলু, লাগবে আমার স্মল এল। সুতরাং স্মল এল সমান হবে এফ এল বাই এ ওয়াই। এবার মানগুলো বসাই। এফ কত? এফ হচ্ছে এমজি। এফ সমান লেখা যায় এমজি, এম হলো 2 কেজি, জি হচ্ছে 9.8। ওকে, এমজি লিখলাম। এল হলো আদি দৈর্ঘ্য 1 মিটার, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া 10⁻² সেন্টিমিটার স্কোয়ার। মিটার স্কোয়ার নিলে 10⁻², 1 সেন্টিমিটার স্কোয়ার মানে হলো 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে সেন্টিমিটার স্কোয়ারের জায়গায় মিটার স্কোয়ার বসানো মানে 10⁻⁴ দ্বারা গুণন, আর ওয়াই হলো 2 × 10⁻11। যদিও এটা ক্যালকুলেটরের যুগে আসা ম্যাথ, বাট এটা ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু ইজি। কিভাবে? -2 -4 মানে -6, -6 এর সাথে +11 গুণ যোগ মানে 10⁵ থাকবে। তো 2 দিয়ে 2 কে কেটে দাও, এখানে থাকবে 9.8 × 10⁻⁵ মিটার, তাই না? 9.8 × 10⁻⁵ মিটার। আচ্ছা, 1 সেন্টিমিটার স্কোয়ার মানে 10⁻⁴, -4 -2 -6, -6 11 +5, 2 2 কাটা, 9.8 × 10⁻⁵ মিটার। অপশনে কি আছে? আচ্ছা, অপশনে তাহলে মনে হয় ভুল আছে, একটা 10⁻⁵ আসবে, 9.8 10⁻⁵। ওকে, ঠিকঠাক আছে সবই। নেক্সট। ওকে, 5 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ এবং 5 মিটার দীর্ঘ। আচ্ছা বুঝো তো, মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নিতে হলে কি করতে হবে? 1 মিলিমিটার স্কোয়ার মানে হলো 10⁻⁻6 মিটার স্কোয়ার, কারণ 1 মিলিমিটার মানে 10⁻⁻³ মিটার। তাহলে 1 মিলিমিটার স্কোয়ার মানে 10⁻⁻6 মিটার স্কোয়ার। ওকে, তারে 20 কেজি ভর ঝুলিয়ে দেওয়া হলো, তার দৈর্ঘ্য বৃদ্ধি 2 মিলিমিটার। ইয়ং এর গুণাঙ্ক কত? তো আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান ফালু বাই আলু, তাই না? এই যে ফালুরে বসাইলাম, এই হচ্ছে আলু। এবার মানটা বসায় দিই। দেখো ভাই, এফ মানে হলো অ্যাপ্লাইড ফোর্স 20 কেজি, তাহলে 20 × 9.8, এফ = mg। ক্যাপিটাল এল হলো 5 মিটার, আর এ ক্রস সেকশনাল এরিয়া 10⁻⁻6, ওকে, 1 মিলিমিটার স্কোয়ার মানে এটা। আর স্মল এল হলো 2 মিলিমিটার, অর্থাৎ 10⁻³ মিটার। এটা ক্যালকুলেট করলে ইয়ং এর গুণাঙ্কটা কিন্তু এসআই এককে আসবে, অর্থাৎ এটার ফলাফল আসবে নিউটন পার মিটার স্কোয়ার এককে। কিন্তু অপশনে আছে সিজিএস এককে অ্যান্সার গুলো। তো আমরা আগে নিউটন পার মিটার স্কোয়ার এককে বের করি, এরপর সেটাকে সিজিএস এ কনভার্ট করব। মনে রাখবা, সিজিএস এ নিউটনের জায়গায় বসে ডাইনি, মানে ডাইন ডিওয়াইএনই, আর মিটার মানে কি? সিজিএস এ মিটারের জায়গায় সেন্টিমিটার বসে, এটা তো জানোই তোমরা। আমরা এটা একটু ক্যালকুলেশন করি, দেখি হ্যান্ড ক্যালকুলেশন পারি কিনা। দেখো কত সোজা। এটা 9.8 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, এটা হবে 4.9। ওকে, 4.9 কে তুমি যদি 20 দ্বারা গুণ করো, এটাকে 20 চিন্তা না করে তুমি 10 দুগুণে 20 চিন্তা করতে পারো। দেখো 20 কে আমি এভাবে লিখতে পারি না, 2 × 10, তাহলে 10 × 4.9 মানে কত? 49, 49 দুগুণে 98 চলে আসলো, শেষ। 4.9 × 20 মানে 98, 98 × 5 কত হয়? 98 × 5 কত হবে ভাইয়া? যদি আমরা
5 বার 100 গুণ দিতাম 500 হইতো, তাহলে 98 5 বার গুণ দিচ্ছ, মানে প্রত্যেকবার 100 থেকে 2 করে কম গুণ দিচ্ছ, তাহলে 500 জায়গায় 10 কম হবে, তাহলে উপর হবে 490। ওকে, উপরে ফলাফল 490 আর নিচে হচ্ছে -6 -3 মানে 10⁻⁹। ওকে, এটাকে নিউটন পার মিটার স্কোয়ারে আছে। এবার ডাইনিতে নিতে হবে, মনে রাখবা 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। ওকে, যেহেতু এটা সিজিএস একক, এটা একটু কম হবে, তাহলে এক মানে 10⁵ ডাইন মিলে 1 নিউটন হয়। তাহলে এটা নিউটনে আছে উপরেরটা, আমরা যেটা করব এটারে 10⁵ দ্বারা গুণ দিলে ডাইনে চলে গেল, উপরে চলে গেল ডাইন। এবার নিচে কি আছে, এটা নিচে মিটার স্কোয়ারে আছে, এটা মানে মিটার স্কোয়ার, এত মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে যাবা, মানে বড়টাকে ছোটতে কনভার্ট করলে এটা হবে 1 মিটার স্কোয়ার মানে কি 10⁴ সেন্টিমিটার স্কোয়ার, তাই না? 1 মিটার স্কোয়ার মানে 10⁴, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে 10⁻⁴ মিটার স্কোয়ার, বাট আমরা 1 মিটার স্কোয়ার মানে হলো যে 1/10⁻⁴ মানে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার ক্যালকুলেট করি, দেখো 4 আর 5 কাটাকাটি গেলে এখানে একটা 10 থাকবে, 10⁻⁹ উপরে উঠালে হয়ে যাবে 10⁻10, তাহলে আমরা পাবো 490 ইন্টু 10⁻10 ডাইনি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার এই অপশনটা তো নাই, অপশন নাই তাতে কি হয়েছে, এটাকে 4.9 লিখতে পারি, আর 10 জায়গায় এখানে লিখে দিতে পারি 12, তাই না? যেহেতু 490 কে 4.9 লিখবো, তাহলে এখানে অবশ্যই 100 গুণ দিতে হবে, তাহলে 100 গুণ দিলে 10⁻10 হয়ে যাবে 10⁻12, তাহলে অপশন নাম্বার সি 4.9 ইন্টু 10⁻12। আশা করি এটা বুঝতে পেরেছো, এবং এই কনভার্সনটা বেশি ইম্পর্টেন্ট। তুমি এটা ক্যালকুলেটর ছাড়া পারো বা না পারো, বাট এটা জানাটা ইম্পর্টেন্ট। 1 নিউটন মানে 10⁵ ডাইনি, 1 সেন্টিমিটার স্কোয়ার মানে 10⁻⁴ মিটার স্কোয়ার, কিন্তু এটা মিটার স্কোয়ার ছিল, তাহলে 10⁴ দ্বারা গুণ দিয়ে সেন্টিমিটার স্কোয়ার নিতে হচ্ছে। এই ভুলগুলো কিন্তু করা যাবে না। ওকে, অনেকে যেটা করে এখানে 10⁻⁻4 গুণ দিয়ে দেয়, এই ভুলটা করা যাবে না। তুমি মিটার থেকে যখন সেন্টিমিটারে নিচ্ছ, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 1 মিটার স্কোয়ার মানে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। তো সেন্টিমিটার নিলে অবশ্যই বেশি দ্বারা গুণ দিতে হয়। মানে বড় থেকে যখন ছোট জিনিসে নিচ্ছ, ধরো তোমার কাছে একটা 100 টাকার নোট আছে, এখন আমি তোমাকে বললাম 1 টাকার কয়েনে এটাকে ভাঙাও, তোমার কাছে বেশি কয়েন আসবে না, নাকি একটা কয়েন দিয়ে 100 টাকা হয়ে যাবে? বেশি কয়েন আসবে। তাহলে বড় নোট থেকে ছোট নোটে যদি যেতে চাও, ওই একই পরিমাণে বেশি আসবে। আর যদি ছোট থেকে বড়তে যেতে চাও, যে ধরো 1000টা কয়েন আছে, বাট আমি চাচ্ছি তোমাকে বড় নোট দিতে, তাহলে 1000টার পরিবর্তে একটাই নোট আসবে, 1000 টাকার একটা নোট। তো ছোট থেকে বড়তে গেলে পরিমাণটা কমে যায়, আর বড় থেকে ছোটতে আসলে পরিমাণটা বেড়ে যায়। এই যে বেড়ে গেছে, বড় থেকে ছোটতে আসছো। ওকে, তো একটা তারের একটি 1 মিটার তারের ব্যাসার্ধ, 1 মিটার তারের ব্যাসার্ধ 0.5 মিটার। ওই তারের বল প্রয়োগ করলে 0.02 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কিন্তু ব্যাসার্ধ এতটুকু কমে যায়। পয়জন অনুপাত কত? পয়জনস রেশিও। তো পয়জনস রেশিও সিগমা হচ্ছে পার্শ্ব বিকৃতি মানে ডেল আর বাই আর। পার্শ্ব বিকৃতি মানে ব্যাসার্ধের মানে হচ্ছে পার্শ্ব বিকৃতি মানে ডেল আর বাই আর, আর দৈর্ঘ্য বিকৃতি মানে ডেল এল বাই এল। এটাকেই বলা হয় পয়জন অনুপাত। যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকেই বলা হয় পয়জন অনুপাত। এখানে পার্শ্ব বিকৃতি কত দেখো তো, ব্যাসার্ধের পরিমাণটা কতটুকু পরিবর্তন হয়েছে। ব্যাসার্ধ পরিবর্তন হয়েছে 0.05, 0.05 হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন, আদি ব্যাসার্ধ 0.5, আর নিচে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন মানে 0.02, এবং আদি দৈর্ঘ্য হচ্ছে 1। এটা ক্যালকুলেশন করা খুব সহজ, কারণ আমরা জানি এই যে পয়েন্টগুলো যদি উঠায় দিই, উপরে লেখা যাবে 5, যেহেতু পয়েন্টের পর দুইটা সংখ্যা তার মানে 100 দ্বারা গুণ, ইন্টু নিচে লিখলাম 5, পয়েন্টের পর একটা সংখ্যা তাহলে উপরে 10 দ্বারা গুণ। সিমিলারলি এখানেও 0.02 না, তাহলে এটা 2/100 লেখা যাবে। এবার কাটাকাটি করি, 5 5 কাটা, 0 0 কাটা, 1/10, আর এই 100টা উপরে চলে যাবে, তাহলে 100/20 আসবে। এখানে আসবে উপরে 100, নিচে 10 দুগুণে 20, কাটাকাটি করলে 5। জীবন ও পয়জন অনুপাত এরকম নাম্বার আসে না। হ্যাঁ, যদি এটা কাল্পনিক পয়জন অনুপাত চলে আসছে, তাহলে অ্যান্সার হচ্ছে 5। তো ভয় পেও না, এটা অ্যান্সার 5ই হবে। কিন্তু বাস্তবিক অর্থে সিগমার মান -1 থেকে হাফ মানে 0.5 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাও আমরা যে সকল ম্যাটেরিয়াল বাস্তবে ইউজ করি তাদের জন্য সিগমার মানটা 0.2 থেকে 0.4 এর মধ্যে থাকে। ওকে,
আমরা যে সকল ম্যাটেরিয়াল প্রাত্যহিকভাবে ইউজ করি তাদের সিগমার মান 0.2 থেকে 0.4 এর মধ্যে থাকে। এটা একটা কাল্পনিক মান আসছে, বাট তোমাকে ভরকায় দেওয়ার জন্য এই প্রশ্নটা করা, যেন কাল্পনিক মান আসার পর তুমি বিশ্বাস না করো আরে তাহলে আমার ক্যালকুলেশনে কোনো ঘাবলা আছে, সিগমার মান তো 5 পাওয়া সম্ভবই না, বাট অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু 5 এখানে। সো ঢাকা ভার্সিটি এই ধরনের ধোঁকা কিন্তু দেয় যেন তুমি ভুল করো। আচ্ছা, পৃষ্ঠটান সংক্রান্ত একটা টাইপ চলে আসছে, বাট পৃষ্ঠটান থেকে শর্ট সিলেবাসের মধ্যে মানে বিগত বছরের প্রশ্ন আসে নাই। হ্যাঁ, যখন থেকে শর্ট সিলেবাস অ্যাপ্লাই হয়েছে তখন থেকে পৃষ্ঠটান থেকে কোনো প্রশ্ন আসে নাই, সো আমরা এটা পড়াবো না, এটা পড়াইতে হলে আবার কিছুই বুঝবা না। বাট এই একটা প্রশ্ন, এটা পৃষ্ঠটান না, এটা একটা বেসিক নলেজ, যে বৃষ্টির একটা ফোঁটা ভেঙে অনেকগুলো ফোঁটায় পরিণত করা হলো, বড় ফোঁটাটির তুলনায় ছোট ফোঁটাগুলোর সমষ্টিগত ক্ষেত্রফল বাড়বে কমবে না একই থাকবে, বলো। তোমরা একটু ভিডিওটা পজ দিয়ে এই বেসিক কোশ্চেনটা উত্তর দাও, যে একটা বড় ফোঁটাকে ভেঙে আমি অনেকগুলো ছোট 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 ফোঁটায় পরিণত করেছি, তাহলে বড় ফোঁটার ক্ষেত্রফলের তুলনায় এই সবগুলোর ক্ষেত্রফলের সমষ্টি কোনটা বেশি? অবশ্যই অবশ্যই ছোটগুলার ক্ষেত্রফলের সমষ্টি বড়টার চেয়ে বেশি হবে। ব্যাপারটা বুঝাই, দেখো ব্যাপারটা হলো এই মনে করো একটা বাবল বা বৃষ্টির ফোঁটা, এটার এরিয়া হচ্ছে এ। এবার এটাকে ভেঙে মনে করো আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ফোঁটায় পরিণত করলাম। তো এই 10টা ফোঁটার প্রত্যেকের ক্ষেত্রফল যোগ করে আমি যদি টোটাল ক্ষেত্রফল, এই 10টা ফোঁটার প্রত্যেকের ক্ষেত্রফল যোগ করে আমি যদি টোটাল ক্ষেত্রফল এ প্রাইম পাই, দেখা যায় এই এ এর চেয়ে এই এ প্রাইমটা বেশি হয়। আয়তন সেম থাকে কিন্তু ক্ষেত্রফল বেড়ে যায়। আয়তন সেম থাকে মানে এটার এই যে এটার যা আয়তন, এই 10টা ফোঁটার সম্মিলিত আয়তন সেম, আয়তন সেম লিখবা, একটু এটা লিখবা, আয়তন একই থাকে কিন্তু ক্ষেত্রফলটা বা পৃষ্ঠের ক্ষেত্রফলটা এই ছোটগুলার যোগ করলে বেশি হয়। কেন হয়? মোট কথা মনে রাখতে হবে যে কাটলে বা কাটলে পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়ে, পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়ে। কেমনে? কোনো জিনিসকে ভেঙে যদি ক্ষুদ্র ক্ষুদ্র করো তাহলে তার পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়বে। কল্পনা করো তোমার হাতে একটা ইট আছে, এই মনে করো একটা ইট, এই ইটের ক্ষেত্রফল কত? যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? তো এবার বলো এই ইটটার ক্ষেত্রফল তুমি কয়টা দেখতে পাচ্ছ খালি চোখে? এই যে রিমোটের মতোই তো ইটটা, তাই না? দেখো একটা তল তুমি দেখতে পাচ্ছ, এই পাশে দেখতে পাচ্ছ 2টা 3টা 4টা 5টা 6টা। বর্তমানে এই ইটের তল বা পৃষ্ঠ আছে 6টা। এবার আমি যদি ইটটাকে মাঝখান থেকে কেটে দেই, মানে ঠিক যদি ইটটাকে আমি এইভাবে কাট করি, মাঝ বরাবর কাট করি, তাহলে দেখো ইটের 2টা ভাগ পাবো আমরা, তাই না? এই হচ্ছে একটা ভাগ এবং এই হচ্ছে একটা ভাগ। দেখো তো এখন তল কয়টা? এখন তল কয়টা দেখো তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ভেতরে বাইরে মিলিয়ে 6টা 6টা 12টা তল হয়ে গেছে। মানে তুমি যেই বরাবর কাটতেছো ওই বরাবর কিন্তু আরেকটা পৃষ্ঠ ক্রিয়েট হচ্ছে, এই যে এইখানে একটা পৃষ্ঠ ক্রিয়েট হচ্ছে। এটা যদি 3D করে দেখাই তাহলে এরকম দেখা যাবে। এই দেখো সুন্দর 3D চিত্র আমি এঁকে ফেলছি। এই যে এই পৃষ্ঠটা কি ভাই বাইরে গেল না? আগে কি এই পৃষ্ঠটা ছিল? ইটটাকে যখন কাটলা তখন এই পৃষ্ঠটা বের হয়ে গেল, মানে এখন কিন্তু পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পেল। ঠিক একইভাবে একটা পানির ফোঁটাকেও যদি ভেঙে ভেঙে করো পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়বে, বাট টোটাল ভলিউমটা সেম থাকবে। অর্থাৎ কাটলে ক্ষেত্রফল বাড়ে, কাটলে আর কিছু না বাড়ুক, ভর না বাড়ুক, আর কিছু না বাড়ুক, ক্ষেত্রফল বাড়ে। ওকে, সো কৈশিক নলের এই জিনিস আপাতত পড়তে হবে না। আমরা চলে যাব টাইপ 4 এ, বিবিধি। এই বিবিধ থেকেই একটা প্রশ্নই আসছে, একটু ঘোরানো, বাট আমরা পারবো এটা। যে অ্যালুমিনিয়াম পাত থেকে কেটে চিত্রে প্রদর্শিত একটা বলয়াকার অ্যালুমিনিয়াম রিং তৈরি করা হয়েছে, এটি গরম করলে কি হবে? মানে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে আমি যদি গরম করি, উত্তপ্ত করি, তাহলে কি ঘটবে? অপশন নাম্বার 1, অ্যালুমিনিয়াম বাইরের দিকে বর্ধিত হয়, ছিদ্র আকারে একই থাকে। আসলেই এটাকে যদি তাপ দাও তাহলে ছিদ্রটা একই থাকবে, অ্যালুমিনিয়াম এটা বাড়বে, এটা হয় না, তাহলে এটা হয় না। ছিদ্রের ব্যাস কমে, তাপ দিলে অবশ্যই না, ছিদ্রটা বড় হবে আরো। ছিদ্রের ক্ষেত্রফল অ্যালুমিনিয়ামের যে কোনো অংশের ক্ষেত্রফলের সমান অনুপাতে বাড়বে। ইয়েস, মানে এটা যত বড় হতে থাকবে ছিদ্রটাও তত বড় হতে থাকবে, তাই না? কারণ তাপমাত্রা দিলে বস্তুর আয়তন বাড়ে, তাপ দিলে আয়তন বাড়ে। আয়তন বাড়া মানে কি? ঘনত্ব কমে। তো ভাইয়া যদি আয়তন বাড়ে ঘনত্ব কমে, ধরো আয়তন বাড়তেছে ঘনত্বটা কমবে, তাই না? বাট
তাহলে আয়তন বাড়লে ঘনত্ব কমলে আমাদের এই ছিদ্রের আয়তনটাও কি ভাইয়া, সরি ছিদ্রের যেই এরিয়াটা, এই এরিয়াটাও বাড়বে, অর্থাৎ চারপাশ প্রসারিত হওয়ার সাথে সাথে ছিদ্রটাও বড় হবে তাপ দিলে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এটা একদম খুবই কমন সেন্স কোয়েশ্চেন। এটা ভাই এই অধ্যায়েরই না, অধ্যায়ের কোথাও লেখা নাই, বাট এটা আমরা পারবো। লাস্টে তো কোনো মতে হবে না যে বেশি অনুপাতে বাড়বে, এটা কখনোই না, ছিদ্রটা একই অনুপাতে বাড়বে পুরোটা। তো এই যে মাত্র 15টা কোয়েশ্চেন আমরা এই অধ্যায় থেকে দেখলাম, 14-15টা প্রশ্ন বিগত বছরে এখান থেকে আসছে, বিগত 15 বছরে আসছে। সো পার ইয়ার একটা করে চিন্তা করতে পারো, এর মধ্যে জ্ঞানমূলকই বেশি এবং পারার মতো প্রশ্নই বেশি। এখানে না পারার মতো কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে আসে নাই। সো আমাদের এই অধ্যায়টা শেষ। এবার আরেকটা ছোট অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। তো ভৌত আলোক বিজ্ঞানে বেসিক ক্লাসে আমরা কিন্তু একদম প্রত্যেকটা সূত্র অ্যানালাইসিস করে বোঝাবো কিভাবে আসছে, কারণ কিভাবে আসছে সেটা মনে না রাখলে তুমি সূত্র অ্যাপ্লিকেশন করতে পারবা না। যেহেতু এটা মাস্টার ক্লাস, টার্গেট ইউ এমসিকিউ মাস্টার ক্লাস, এখানে আমরা কোয়েশ্চেন গুলো সলভ করাবো এবং কোয়েশ্চেন সলভের জন্য সূত্রের যতটুকু রেফারেন্স দরকার সেটুকু আমি টেনে নিয়ে আসবো। টাইপ 1 হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা। দেখো ইয়ং এর দ্বিচির পরীক্ষার চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। পর্দার প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে হলে, উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে হলে মানে ডোরা প্রস্থ স্থির রাখতে হবে। আর কি বুঝতে পেরেছো? উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে হলে পর্দা থেকে দূরত্ব ডি কে কিভাবে পরিবর্তন করতে হবে। আচ্ছা প্রশ্নটা বুঝি। প্রথমে কি পরিবর্তন করা হয়েছে? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। ভাইয়া প্রতি একক দৈর্ঘ্যে স্থির উজ্জ্বল ডোরার সংখ্যা একই রাখবো, তার মানে ডোরা প্রস্থ একই রাখবো। ডোরা প্রস্থের যদি তারতম্য হয় তাহলে প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা চেঞ্জ হবে। ডোরা প্রস্থ মানে কি? এই মনে করো পর্দা, এটা হচ্ছে পর্দা। তো মনে করো এই হচ্ছে এক একটা ডোরা, এই হচ্ছে এক একটা ডোরা। ডোরাগুলো একটু সুন্দর করে আঁকি দাঁড়াও। এই হচ্ছে এক একটা ডোরা, একটা উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এইভাবে ডোরাগুলো সৃষ্টি হয় পর্দার মধ্যে, বুঝছো? এইভাবে ডোরাগুলো সৃষ্টি হয়, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার। এখন দেখো প্রতি একক দৈর্ঘ্যে ডোরার সংখ্যা একই রাখতে চাই। ডোরার প্রস্থ যদি বেড়ে যায় বা কমে যায়, প্রতি একক দৈর্ঘ্যে কি ডোরা একই থাকবে, একই সংখ্যক থাকবে? থাকবে না। তার মানে আমাদের ডোরা প্রস্থটা ফিক্স রাখতে হবে। এই শর্ত অনুযায়ী এই অঙ্ক অনুযায়ী ডোরা প্রস্থটা ফিক্স রাখতে হবে। আমরা জানি ডোরা প্রস্থ, নর্মালি ডোরা প্রস্থ ফর্মুলা কি? ডোরা প্রস্থ মানে হচ্ছে বি, এটাকে আমরা ল্যামডা ডি বাই 2a দ্বারা প্রকাশ করি। ডি হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব, এ হলো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা ছিল ডোরা প্রস্থ। এবার আমরা যেটা করছি যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে দিছি। এটা শুরুতে b1 লিখে দাও, এবার b2 ডোরা প্রস্থটা কি করছি আমরা? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে দিছি। এই যে এই এটাকে দ্বিগুণ করে দিছি, তাহলে 2a ছিল, এটা 2 × 2a হবে, মানে এ ছিল, এটাকে আমি ডাবল করে দিয়েছি। এখন শর্ত অনুযায়ী ডোরার সংখ্যা স্থির রাখতে হবে, অর্থাৎ ডোরা প্রস্থ একই রাখতে হবে। তাহলে ডোরা প্রস্থ এটাকে b2 না, এটা আমরা b1ই রাখতে হবে। কত রাখতে হবে? b1ই রাখতে হবে, হুবহু এটাই রাখতে হবে। এটা যদি রাখতে চাও, আমার পর্দার দূরত্ব ডি কেমনে চেঞ্জ করব? মানে ল্যামডাকে আমি হাত দিব না, আমি হাত দিব জাস্ট ডি কে। তাহলে বলো তো এইখানে ডি এর জায়গায় কত লিখলে এইটার এটা সেম হবে? ডি এর জায়গায় যদি আমি 2d লিখি তাহলে এই টু কাটা, তাহলে দেখো নিচেরটা আর উপরেরটা সেম, মানে b1 হবে। তাহলে বুঝতেই পারছো যদি ডোরা প্রস্থ একই রাখতে চাই, অর্থাৎ একক দৈর্ঘ্যের ডোরার সংখ্যা একই রাখতে চাই, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করেছি এবং একই সাথে পর্দার দূরত্ব কয় গুণ করে ফেলতে হবে? দ্বিগুণ করে ফেলতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। নেক্সট, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা একটু পুরো ক্লিয়ারলি লেখা নেই, একটু লিখে নাও। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব স্মল ডি এবং চির থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি। পর্দার উপর প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা কত? আচ্ছা প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা বলতে বোঝায় ডোরা ব্যবধান। হ্যাঁ, মানে প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা। আচ্ছা আমরা জানি ডোরা ব্যবধান কি? ডোরা ব্যবধানের ফর্মুলা কি? ডোরা ব্যবধান হচ্ছে, এটা ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা ডি বাই এ। এ হলো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বাট এখানে এ এর জায়গায় ডি দিয়ে দিছে। এটা হচ্ছে ডোরা ব্যবধান। আচ্ছা একটা ডোরা ব্যবধানে কয়টা ডোরা থাকে? একটা ডোরা ব্যবধান মানে কি? একটা ডোরা ব্যবধান, এটা হচ্ছে পর্দা, এই হচ্ছে আমাদের মনে করো ডোরা, উজ্জ্বল ডোরা, ওকে, এটা হচ্ছে আমাদের উজ্জ্বল ডোরা, এই হচ্ছে অন্ধকার ডোরা,
হচ্ছে উজ্জ্বল ডোরা। দেখো ভাইয়া ডোরা ব্যবধানটা আসলে কি? ডোরা ব্যবধান মানে একটা উজ্জ্বলের শুরু থেকে আরেকটা উজ্জ্বলের শুরু পর্যন্ত দূরত্ব। এই হচ্ছে উজ্জ্বলের শুরু থেকে এই উজ্জ্বলের শুরু, এই যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় ডোরা ব্যবধান। তো বলো তো একটা ডোরা ব্যবধানে কয়টি উজ্জ্বল ডোরা আছে? একটা ডোরা ব্যবধানের মধ্যে একটাই উজ্জ্বল ডোরা আছে, তাই না? একটা ডোরা ব্যবধানে একটা উজ্জ্বল ডোরা আছে। আমাকে হচ্ছে প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা কত? তাহলে আমরা বলতে পারি এই যে এই দূরত্বে মানে ডেলেক্স পরিমাণ দূরত্বে ডোরার সংখ্যা একটি। ডেলেক্স দূরত্বে মানে ডেলেক্স দূরত্বে ডোরার সংখ্যা, ডোরা বলতে উজ্জ্বল ডোরাই বোঝায়। ডোরার সংখ্যা কয়টা? একটা, একটি। তাহলে একক প্রস্থে ডোরার সংখ্যা কত? সুতরাং এক মিটার দূরত্বে বা একক দূরত্বে ডোরার সংখ্যা হচ্ছে 1/Δxt। ডেলেক্স এর মান আমরা জানি, ডেলেক্স এর মান হচ্ছে এটা। তাহলে 1/λd/d বা এটাকে লেখা যায় d/λd। এই হচ্ছে প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা। তাহলে প্রতি একক প্রস্থে ডোরার সংখ্যা হচ্ছে এই যে বি নাম্বার প্রশ্নটা। বুঝতে পারছো? একটা ডোরা ব্যবধানে ডোরার সংখ্যা হচ্ছে একটা। তাহলে একক দৈর্ঘ্যে ডোরার সংখ্যা বা একক প্রস্থে ডোরার সংখ্যা হচ্ছে 1/Δx মানে d/λd। সহজ হিসাব। নেক্সট, ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা গঠনমূলক ঝালরের শর্ত কি? ব্যতিচারের জন্য এ সাইন থিটা হচ্ছে পথ পার্থক্য, এটাকে বলা হয় পথ পার্থক্য ডেলেক্স। ওকে, একটু লিখো। এটাকে বলে চরম। চরম মানে উজ্জ্বল আর অবম মানে অন্ধকার। একটু লিখে নাও, অবম মানে অন্ধকার। তো চরমের জন্য পথ পার্থক্য ডেলেক্স মানে এ সাইন থিটা মানে হচ্ছে n ল্যামডা। ওকে, বা 2n λ/2 ও বলতে পারো। আর অবমের জন্য পথ পার্থক্য ডেলেক্স মানে এ সাইন থিটাই থাকবে, কিন্তু এটার মান হবে 2n - 1 λ/2। এখানে -1 কেন দিলাম, +1 কেন দিলাম না, এটা নিয়ে আমরা আমাদের বেসিক ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমরা বেসিক ক্লাসটা দেখবা। আমরা ব্যতিচারের ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ দিব, মানে সরি অলওয়েজ 2n - 1 দিব, প্লাস না। ব্যতিচার ইয়ং এর দ্বিচির পরীক্ষা, মোট কথা ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আমরা অলওয়েজ অবমের শর্তে 2n - 1 মানে বিজোড় সংখ্যাটা হবে 2n - 1, প্লাস না। ওকে, 2n - 1 দিব, তাইলে ভুল হবে না। +1 দিয়ে করলে অসুবিধা আছে? নাই, বাট ভুল হওয়ার চান্স থাকে। -1 দিলে করলে কোনোদিন ভুল নাই। তো মাথায় ঢুকে নাও যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় অবমের শর্তে বিজোড় সংখ্যা মানে 2n - 1। তাহলে এবার দেখো এটা কোথায় আছে। গঠনমূলক মানে হচ্ছে কি? চরম। চরম মানে এ সাইন থিটা মানে পথ পার্থক্য সমান n ল্যামডা। আচ্ছা, এবার পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক। ভাইয়া পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক হচ্ছে দপা সমান 2π/λ × পপা। এটা আমি কিভাবে মনে রাখলাম? এই শর্তটা আমার উল্টা আছে তো আগে। আমি আগে বলতাম পথ পার্থক্য সমান 2π/λ × দশা পার্থক্য যখন স্টুডেন্ট ছিলাম। এখন উল্টায় না কেন? কেন এটা উল্টায় না, ভুলি না? কারণ হচ্ছে এটা টেকনিকে আমি মনে রেখেছি। বাংলা বর্ণমালায় দ আগে না প আগে বলো তো? বাংলা বর্ণমালায় দ আগে, এই কারণে দশা পার্থক্য সমান পরে 2π/λ × পথ পার্থক্য। এইভাবে মনে রাখবা। তো বলছে যে দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে একটা বিন্দুতে কালো ডোরা উৎপন্ন হয়, ওই বিন্দুতে দশা পার্থক্য কত? কালো ডোরা উৎপন্ন হয়, দশা পার্থক্য কত? ভাইয়া কালো ডোরা মানে ধ্বংসাত্মক ব্যতিচার, সেক্ষেত্রে দশা পার্থক্য হলো 2n ± 1 × π, মানে পাই এর বিজোড় গুণিতক হয় দশা পার্থক্য। এখন আমরা বলছিলাম ব্যতিচারে বিজোড় মানে 2n - 1, বাট অপশনে কি 2n - 1 আছে? নাই। না থাকলে কি 2n + 1ই দিব, খালি n এর জায়গায় m বসাবো। তাহলে 2n + 1 2πn + 1 π/2 না, এই যে এটা 2πm + π, এই যে পাই যদি ভিতরে গুণ দিয়ে দাও তাহলে এটা হবে 2n π ± 1। আমরা কিন্তু যখন কোনো রিটেন কোশ্চেন সলভ করব তখন অবশ্যই অলওয়েজ মাইনাস দিয়েই করব, প্লাস দিয়ে না। ব্যতিচার ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ব্যতিচার মানেই 2n - 1, ব্যতিচারে অন্ধকার মানেই 2n - 1, মনে থাকে যেন। বাট অপশনে যেহেতু মাইনাস নাই তাহলে প্লাস হবে। ওকে, এটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। গঠনমূলক ব্যতিচারের শর্ত হচ্ছে দশা পার্থক্য হয় 2n π। এটা হচ্ছে উজ্জ্বলের জন্য শর্ত, উজ্জ্বলের জন্য শর্ত। এটা ধ্বংসাত্মক বা অন্ধকারের জন্য শর্ত। পরস্পর থেকে s দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল চিরকে, আচ্ছা চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব a এর জায়গায় লিখবো আমরা s, আলো দ্বারা আলোকিত করে চির থেকে d দূরত্বে অবস্থিত পর্দার দূরত্ব d। ব্যতিচার পট্টি পাওয়া গেল। ধরা যাক ডোরার প্রস্থ x,
যদি এস এবং ডি উভয়কে দ্বিগুণ করা হয় ডোরা প্রস্থ কত হবে? বা ডোরা প্রস্থ এক্স, আমরা জানি ডোরা প্রস্থ মানে ল্যামডা ডি বাই 2a, এর জায়গা হবে এস। এবার নতুন যে ডোরা প্রস্থ সেটা কত? নতুন ডোরা প্রস্থের নাম দিলাম আমি এক্স প্রাইম। বললো কি বলছে যে ধরা যাক ডোরা প্রস্থ এক্স যদি এস এবং ডি উভয়কে দ্বিগুণ করা হয়, যদি এস এবং ডি উভয়কেই দ্বিগুণ করা হয় ডোরা প্রস্থ কেমন হবে? তার মানে এখানে ডি হয়ে যাবে দ্বিগুণ, ল্যামডা একই থাকবে, ডি এর জায়গা হবে 2d, আর এস যেহেতু দ্বিগুণ করেছো তাহলে এস এর জায়গা হবে 2s, 2 তো একটা ছিলই 2s, 2 কাটা দিলে দেখো একই জিনিস আসতেছে, ল্যামডা ডি বাই 2s, উপরেরটাই আসতেছে মানে এক্সই আসতেছে। তাহলে ডোরা প্রস্থ কত আছে ভাইয়া? এক্সই থাকতেছে, নতুন ডোরা প্রস্থটা এক্স প্রাইমের মান এক্সই থাকতেছে। তাহলে অ্যান্সার হচ্ছে বি। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার, 2 মিলিমিটার। এ চির হতে 1 মিটার দূরত্বে উপরে পর্দার ডোরা ব্যবধান হচ্ছে 0.295 মিলিমিটার, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, ডোরা ব্যবধান দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা জানি ডোরা ব্যবধান ডেলেক্স, ডেলেক্স মানে হলো ল্যামডা ডি বাই এ, আর ডোরা প্রস্থ মানে ল্যামডা ডি বাই 2a। বের করতে বলছে ল্যামডার মান, সুতরাং আমাদের যে ল্যামডা সেটা হবে ডেল এক্স এ বাই ডি। ডেল এক্স মানে হচ্ছে পথ পার্থক্য, সরি ডেল এক্স মানে হচ্ছে ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান 0.295 মিলিমিটার মানে 10⁻³ মিটার। এ হলো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার, তাহলে 2 × 10⁻³ মিটার। আর ডি হলো পর্দার দূরত্ব, পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার, তাই না? আমি কি উল্টা করলাম? ডেলেক্স এ এর মানটা, আচ্ছা ল্যামডার মান হচ্ছে ডেলেক্স এ বাই ডি, ডি হচ্ছে 1 মিটার, 1 মিটার এখানে লিখলাম। এবার এটা ক্যালকুলেশন কেমনে করবো ভাইয়া? তুমি এটাকে 0.295 ধরোই না, তুমি ধরো এটাকে 295, 295 কে 2 দ্বারা গুণ দিলে হয় 590, তাহলে 0.295 কে 2 দ্বারা গুণ দিলে হবে 0.590, 590 মানে 0.590, আর এখানে 10⁻³ 10⁻³ মানে 10⁻6। শুনে অ্যাংস্ট্রমে আছে, এটা কি মিটার? 1 মিটার মানে 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। তাহলে বলতো 1 মিটার সমান কত অ্যাংস্ট্রম হবে? উল্টায় দাও, সুতরাং 1 মিটার সমান হবে 10⁻10, 1 মিটার সমান হবে 10⁻10 অ্যাংস্ট্রম, তাই তো? তাহলে আমরা অ্যাংস্ট্রমে নিব মিটার থেকে, তো এটার সাথে 10⁻10 গুণ দিব, 10⁻10 যদি গুণ দাও এখানে -6 এটা কাটা চলে গেলে থাকবে হচ্ছে 10⁻4, 10⁻4 মানে কত ভাইয়া? 10⁻4 মানে হচ্ছে 1000, যদি এটার সাথে গুণ দাও, আচ্ছা 10 যদি গুণ দাও 5.9, তাই না? 10 গুণ দিলে 5.9, 100 গুণ দিলে 59, 1000 গুণ দিলে 590, আচ্ছা এটা হচ্ছে 5900 অ্যাংস্ট্রম আসবে, বুঝতেই পারছো? 10⁻4 যদি গুণ দাও তাহলে 5900, তাহলে অ্যান্সার হচ্ছে 5900। আর তাও যদি না বুঝো এই যে এইভাবে করবা, 0.590 কে আমরা ডিভাইড বাই 1000 লিখতে পারি, তাই না? পয়েন্টটা উঠায় 1000 লিখতে পারি না, পয়েন্টের পর 3টা সংখ্যা ছিল, 1000 এটা কাটাকাটি গেলে 10 থাকবে, 10 × এটা মানে 5900 অ্যাংস্ট্রম। সো ক্যালকুলেশনটা শিখাই দিলাম কিভাবে ক্যালকুলেট করতে হবে। ওকে ভাইয়ারা, নেক্সট স্লাইড। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার, মধ্যবর্তী দূরত্ব কত? 2 মিলিমিটার, পর্দার দূরত্ব 1.2 মিটার, ডোরা ব্যবধান এত, তরঙ্গ দৈর্ঘ্য কত? তার মানে আবারও সেম, ডোরা ব্যবধান ডেল এক্স মানে হচ্ছে ল্যামডা ডি বাই এ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান চেয়েছে, ল্যামডা সমান হচ্ছে ডেল এক্স এ বাই ডি। দেখো এত কঠিন ক্যালকুলেশন এখন আর আসে না, এটা কবে আসছে? 2009-10-এ। এত কঠিন ক্যালকুলেশন এখন আর আসে না, তাও দেখি পারি কিনা। ডেল এক্স মানে 0.295 মিলিমিটার মানে 10⁻³ মিটার। এ মানে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার, 2 × 10⁻³ এখন খালি পর্দার দূরত্ব 1.2 ভাইয়া, বুঝতেই পারছো? 0.295 আর 2 গুণ দিলে কত হয়? গুণ দিলে হয় 0.590 × 10⁻⁶।
তো এটারে যদি আমি করতাম মানে 1.2 এর জায়গায় মনে মনে 1 ভাবো, তাহলে উপরেরটা ছিল 5900 অ্যাংস্ট্রম, এটা কত ছিল 5900 অ্যাংস্ট্রম। এর আগের অঙ্কে দেখতে পাচ্ছ যে আগে 1 দ্বারা ভাগ ছিল 5900 ছিল, এখন খালি 1 এর জায়গায় 1.2 দ্বারা ভাগ। ভাইয়া এই 1.2 কে তুমি মনে মনে 12 ভাবো, 12 59 এর মধ্যে যায় না, কিন্তু 60 এর মধ্যে যায়। 60 এর মধ্যে কয়বার যায়? 5 বার যায়, 5 বার 59, বাট 59 এর মধ্যে 5 বারের চেয়ে একটু কম যাবে, 4.9 বার যাবে। তাহলে এটার মধ্যে যাবে 4.9 বার, তাহলে 4.9 মানে 4900 অ্যাংস্ট্রমের কাছাকাছি কিছু একটা হবে। তো দেখো 4900 অ্যাংস্ট্রমের কাছাকাছি একটা অপশনই আছে, এটা 4916 অ্যাংস্ট্রম। উপরের গুলো তো কোনোভাবেই হবে না, হবে কি? কোনোভাবেই না। তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, দ্বিতীয় পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব মানে ডোরা ব্যবধান, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব এটা, তার মানে ডোরা ব্যবধান দিয়ে দিয়েছে। চির দুটি থেকে পর্দার দূরত্ব মানে আমাদের ডি দিয়েছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য চির দুটির মধ্যবর্তী দূরত্ব মানে এ চাইছে। আচ্ছা, এটা কিন্তু ডোরা ব্যবধান, তো আমরা জানি ডোরা ব্যবধান হচ্ছে ল্যামডা ডি বাই এ, আমাদের কাছে চেয়েছে এ কত, তাহলে এ হচ্ছে ল্যামডা ডি বাই ডেল এক্স, ল্যামডা ডি বাই ডোরা ব্যবধান। তো ল্যামডার মানটা কত ভালো করে বসাও, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য 6.25 10⁻⁻7 ইন্টু 6.25 ইন্টু 10⁻⁻7, ডি হচ্ছে পর্দার দূরত্ব 0.8 মিটার, 0.8 মিটার, আর ডেল এক্স মানে আমাদের ডোরা ব্যবধান, ডোরা ব্যবধানও সেম 6.25 ইন্টু 10⁻⁻5 মিটার, 6.25 6.25 কাটাকাটি, 10⁻⁻5 -7 এর সাথে কাটা গেলে -2 থাকে, 10⁻², তাইলে এটা আসতেছে 0.8 সেন্টিমিটার। আচ্ছা, 10⁻² মানে 0.8 সেন্টিমিটার, আর এটাকে যদি মিটারে নেই দেখো এটা আসবে মূলত এরকম 0.8 ইন্টু 10⁻² মানে 8 ইন্টু 10⁻³ লিখা যায় মিটার, তার মানে 8 মিলিমিটার। দিস ইজ আওয়ার অ্যান্সার, এই যে 8 মিলিমিটার। সো ক্যালকুলেশন আসলে এরকম আসবে, যদি এটা 8-9 আসছে, তারপর তোমাদের বেলা যদি ক্যালকুলেশন আসে এরকম ধুমধাম মিলে যাওয়া ক্যালকুলেশন আসবে, আহামরি কোনো কঠিন ক্যালকুলেশন কোথাও আসবে না। নেক্সট, আচ্ছা টাইপ 2 আলোর অপবর্তন সমবর্তন সংক্রান্ত। তো কি বলছে যে একটি অতি সুসংগত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের উপর আপতিত হলে তারের পিছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয় বরং অনেকগুলো সমান্তরাল তারের। এই ঘটনাটি ব্যাখ্যা করা যায় নিম্নের কোনটির দ্বারা? ভিডিওটা পজ করে তোমরাই উত্তর দাও। যে যখন আলো কোনো সূক্ষ্ম ধার ঘেঁষে বেঁকে যায় তখন জ্যামিতিক ছায়া অঞ্চলে আলো অনুপ্রবেশ করে, তাই না? বা আলো ধার ঘেঁষে যাওয়ার সময় দূরে বেঁকে চলে যায়, ফলে আমাদের এই যে বেঁকে যাওয়ার ঘটনা, এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় অপবর্তন। এর ফলে কিন্তু আমরা ছায়া পাই, তাই না? যে আমার হাত, এই যে আমি যে ক্লাস নিচ্ছি, যে আমার হাতের একটা বড় ছায়া পড়ছে, কারণ আলোটা হাতের ধার ঘেঁষে যাওয়ার সময় বেঁকে যাচ্ছে, তার মানে আলো যখন ছড়ায় যাচ্ছে এই হাতের ছায়াটা তখন অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ আলো তো ওদিকে ছড়াচ্ছে, ফলে হাতের ছায়াটা অনেক বড় হচ্ছে। এই ঘটনা ঘটার জন্য কে দায়ী? আলোর অপবর্তন দায়ী। নিম্নের কোন ভৌত প্রক্রিয়া শব্দ তরঙ্গ দ্বারা প্রদর্শিত হয় না? প্রতিসরণ হয়, এটা না। ব্যতিচার মানে উপরিপাতন, শব্দ তরঙ্গের উপরিপাতন হয়। অপবর্তনও হয়, কিন্তু হয় না কি সমবর্তন হয় না, শব্দ তরঙ্গের সমবর্তন হয় না। একটি একক চিরের দরুন, এই যে এটা আমি ক্যালকুলেটর ছাড়া কখনো পারবো না, তুমিও পারবা না। একক চিরের দরুন ফ্রনহফার অপবর্তন পরীক্ষায় 560 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করা হলো প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ। এটা একটু লিখে দিই, এটা হচ্ছে একক চির, এই যে একক চির বলা আছে, একক চিরে অপবর্তন হলো একক চির অপবর্তন শর্ত দুইটা আমরা আমাদের একাডেমিক ক্লাসেও পড়াই, তোমাদের বেসিক ক্লাসেও পড়াবো। এখানে দুইটা শর্ত, একটা হচ্ছে অবমের শর্ত আর একটা হলো চরমের শর্ত একদম ব্যতিচারের উল্টা। অবমের শর্ত হচ্ছে পথ পার্থক্য ডেল এক্স সমান এ সাইন থিটা, ব্যতিচারের উল্টা মানে এন ল্যামডা। ব্যতিচারে এটা কিন্তু চরমের শর্ত ছিল, বাট আমাদের এখানে এটা অবমের শর্ত। আর চরমের শর্ত হবে ব্যতিচারে যেটা অবমের শর্ত ছিল, মানে ডেল এক্স মানে পথ পার্থক্য সমান এ সাইন থিটা সমান 2n-1 λ/2। এবার এখানে একটু ঘাবলা আছে, মানে মোট কথা আমরা এইভাবে মনে রাখবো যে একক চিরের জন্য অপবর্তনটা হলো ব্যতিচারের উল্টা,
এখন একটা ঘাবলা কি, ঘাবলাটা হলো ব্যতিচারে বিজোড় মানে 2n-1 দিছো, আর একক চিরের অপবর্তনে, এই যে একক চির কথাটা উল্লেখ থাকবে থাকা মানেই অপবর্তনে আমাদের বিজোড় মানে +1, বিজোড় মানে +1। এই ঘাবলার জন্য পোলাপান ঝামেলা পড়ে। বাট দেখো পুরোটা ক্লিয়ার হয়ে নাও। ব্যতিচারের শর্তের উল্টা হচ্ছে একক চিরের অপবর্তন, উল্টাটা লিখলাম, যেটা চরম সেটা অবম, যেটা অবম সেটা চরম। ওকে ডান। এরপরে ব্যতিচারে আমরা বিজোড় মানে 2n-1 বলছি, বাট একক চিরের জন্য অপবর্তনে বিজোড় মানে 2n+1 দিব। এবার বলো, এটা তো চরমের শর্ত, বাট আমাকে বলছে প্রথম ক্রমের অন্ধকার পট্টি, তাহলে এই যে এই শর্তটা, অপবর্তন কোণ কত, তাহলে সূত্র হচ্ছে a sin θ সমান 1 × ল্যামডা। এটা হচ্ছে প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য, মানগুলো বসাবা, থিটার মান ক্যালকুলেটর চেপে পেয়ে যাবা, হয়তোবা 0.16 পেতে পারো, ইয়েস 0.16ই পাবা, এটা 0.16 ডিগ্রি। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, আমার পক্ষে সম্ভব হইতো না যদি আমার বেলায় আসতো। তো যদিও এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এখন আর আসে না, অপবর্তন থেকে এখন আর প্রশ্ন আসে না, সব আসে ব্যতিচার থেকে। ওকে, বিবিধ, এই যে সব আসে বিবিধ থেকে, বিবিধ, বিবিধ মানে একক টেকক। দেখো 22, 23, 14, 15 দুই জায়গায় আসছে। নিচের কোনটি এপসাইলন নট মিউ নটের একক, দেখি কোনটা। এই জন্য এটা মুখস্থ করার কিছু নাই, মনে রাখতে হবে যে তোমার সবাই মনে রাখবা যে মিউ নট এপসাইলন নট একসাথে কোথায় আছে, সেটা আছে আলোর বেগ c-তে। c সমান হচ্ছে 1 মানে c নট শূন্য মাধ্যমে আলোর বেগ সমান √(μ0 ε0)। দেখো এখানে μ0 ε0 একসাথে আছে, তাহলে এটা একক বের করব। আলোর বেগ, বেগের একক মিটার/সেকেন্ড, সমান হচ্ছে 1/√(μ0 ε0)। μ0 হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, আর ε0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা বলে। এই দুইটাকে একসাথে রেখে এককটা বের করব। তো স্কোয়ার করে দিই, উভয় পাশে স্কোয়ার করলে এটা হবে মিটার² সেকেন্ড ইনভার্স 2, এই পাশে হবে 1/μ0 ε0। সুতরাং μ0 ε0 মানে হচ্ছে 1/m² সেকেন্ড ইনভার্স 2, তার মানে এটাকে লেখা যাবে m²2 সেকেন্ড স্কোয়ার। এটা যেখানে আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, m²2 সেকেন্ড স্কোয়ার, অ্যান্সার ইজ ডি। তাহলে সূত্রটা মনে রাখলেই তুমি এটার এককটা পাবা। আর একটা একক কষ্ট করে মনে রাখবা, সেটা হচ্ছে μ0 একক একটা আছে Nm/A², আর ε0 একক হচ্ছে Nm/V², Nm/V²। এই দুইটা একক একটু আলাদা করে মনে রাখবা। ওকে, কারণ পরীক্ষা যদি আলাদা আলাদা ভাবে আসে তুমি যেন পারো। μ0 মানে Nm/A², ε0 মানে Nm/V²। আচ্ছা, তো বলতে দুটি সুসংগত উৎস থেকে ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়। একটি বিন্দুতে যেখানে তরঙ্গ দুটি মিলিত হয় সেখানে দশা পার্থক্য 90 ডিগ্রি। পথ পার্থক্য কত? তো আমরা জানি দশা পার্থক্য সমান 2π/λ × পপা, মানে পথ পার্থক্য। তো আমাদের কাছে চেয়েছে পথ পার্থক্যটা কত, সুতরাং পথ পার্থক্য হবে দশা পার্থক্য ইন্টু λ/2π। তাহলে দশা পার্থক্য কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে π/2, আর এটা হচ্ছে λ/2π, λ/2π। তরঙ্গ দৈর্ঘ্য তো ল্যামডাই, π কাটা 2 × 2 = 4, তাহলে পথ পার্থক্য হচ্ছে λ/4। অ্যান্সার হচ্ছে λ/4। কানার ভাই অন্ধ প্রশ্ন, ডিও 22-23 আসছে। আচ্ছা, নিচের কোন রাশিটি একক μ0 ε0 এর এককের সমান? আমাদের μ0 / ε0 এর একক বের করতে হবে। একটু আগে শিখেছি μ0 এর একক, সিঙ্গেল একক Nm/A², আর ε0 এর একক হচ্ছে Nm/V²। নিউটন নিউটন কাটা, এখানে পার এম্পিয়ার। আচ্ছা, A−2 কে নিচে নামাইলে হয়ে যাবে A², আর V−2 কে উপরে উঠালে হয়ে যাবে V²। V/A মানে V/অ্যাম্পিয়ার, ভোল্ট/অ্যাম্পিয়ার। আচ্ছা, ভোল্ট/অ্যাম্পিয়ার মানে কি? মানে V/I। V/I কে কি বলে মনে আছে তোমাদের? এটাকে বলা রোধ। V = IR, ওহমের সূত্র। তাহলে R সমান V/I, V/অ্যাম্পিয়ার মানে এটা হচ্ছে রোধ। রোধ মানে ওহম, ওহমের উপরে স্কয়ার আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ওহম বা রোধের স্কয়ার। এই যে রোধের স্কয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে রোধের স্কয়ার। ওকে, শূন্য মাধ্যমে প্রবাহমান একটি সমতল তরঙ্গমুখে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত E/B এর মান এস একক কত? E/B এর মান, E/B। আচ্ছা, এটা এককটা মনে রাখবা, C0 সমান E0/B0, E0/B0 সমান হচ্ছে E/B, এটা লেখা যায়। ওকে, C0 হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, E0 হচ্ছে
তড়িৎ ক্ষেত্র তরঙ্গের শীর্ষমান, বি নট হচ্ছে চৌম্বক ক্ষেত্র তরঙ্গের শীর্ষমান। তো এদের অনুপাত মানে ই বাই বি এর অনুপাত হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ সি নট, তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, আচ্ছা এটা উঠায় নাই। এই যে এই জিনিসটা একটা প্রশ্ন, এমন একটা মাখন প্রশ্ন, এই মাখন প্রশ্নটা আসছে একবারই এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা পারেনি। তো দেখি কি আসছে, একটা পাতলা ফিল্মের উপর একটি একবর্ণীয় আলো উলম্বভাবে আপতিত হলো। আচ্ছা এটাকে বলা হয় ইন্টারফারেন্স ইন থিন ফিল্ম। এই টপিকটা নিয়ে তোমরা যদি ইন ডিটেলসে জানতে চাও, এটা একটা অ্যাডভান্স টপিক, মোটামুটি আমাদের বইয়ে নাই, ইসাক স্যারের বইয়ে সামান্য একটু বলা আছে, সূত্রটা বলা আছে। তো এই টপিকটা সম্পর্কে জানতে চাইলে আমার ফিজিক্স ভাই চ্যানেলে ভৌত আলোক বিজ্ঞানের 3 নাম্বার ক্লাসটার আধা ঘন্টা করলেই বুঝতে পারবে এই টপিকটা। তো এই টপিকটা জানার জন্য তরঙ্গ অধ্যায় সম্পর্কে আইডিয়া থাকতে হয়, বাট আমি শর্টকাটে শিখিয়ে দিচ্ছি। যদি পাতলা ফিল্মে আলোর ব্যতিচার হয়, পাতলা ফিল্মে আলোর ব্যতিচার মানে পথ পার্থক্যের যে শর্ত সেটা উল্টে যাবে। একটু লিখে নাও, একটু লিখে নাও, ইন্টারফিরেন্স ইন থিন ফিল্ম, ইন্টারফিরেন্স ইন থিন THIN ফিল্ম মানে পাতলা ফিল্মে আলোর ব্যতিচার হলে শর্ত, ব্যতিচারের শর্ত উল্টে যায়। অর্থাৎ পথ পার্থক্য এই যে উজ্জ্বলের জন্য, এই যে উজ্জ্বল, ফার্স্টে লিখো উজ্জ্বল, উজ্জ্বল, এরপরে লিখবে এখানে অন্ধকার বা অবম, শর্ত উল্টে যাবে, শর্ত উল্টে যাবে। কি হবে শর্ত? পথ পার্থক্য ডেল এক্স ছিল n ল্যামডা, সেটা হয়ে যাবে 2n-1 ল্যামডা বাই 2, আর পথ পার্থক্য অবমের জন্য ছিল 2n-1 ল্যামডা বাই 2, সেটা হয়ে যাবে ডেল এক্স সমান n ল্যামডা, n ল্যামডা বা যেটাকে বলতে পারি 2n ল্যামডা বাই 2, এটাই হবে। ওকে, এই দুইটা কথা মনে রাখবা। ইন্টারফারেন্স ইন থিন ফিল্মের জন্য পথ পার্থক্যটা এমন হয়, কেন হয়, কিভাবে হয় সেটা জানতে হলে তরঙ্গ অধ্যায়ও জানতে হবে। মুক্ত প্রান্তে প্রতিফলন, বদ্ধ প্রান্তে প্রতিফলন, এই সম্পর্কে জানতে হয়। সো ওইটাতে আর যাই নাই, না যাই, তুমি খালি মনে রাখবা পাতলা ফিল্ম এই কথা মানেই আমাদের ব্যতিচারে যে উজ্জ্বল অন্ধকারের শর্ত সেটা উল্টে যাবে। পথ পার্থক্য হবে 2n-1 ল্যামডা বাই 2 উজ্জ্বলের জন্য, আর অন্ধকারের জন্য হবে n ল্যামডা পথ পার্থক্য। এবার আমরা আমাদের প্রশ্নে আসি। প্রশ্নে বলছে পাতলা ফিল্মের উপর একবর্ণীয় আলো লম্বভাবে আপতিত হয়। পাতলা ফিল্ম আসলে কি? মনে করো বাতাসে ভাসমান একটা তেলের স্তর, এটা মনে করো তেলের একটা স্তর, সুন্দর করে রাখি, এই যে এটা মনে করো আমাদের একটা তেলের স্তর, এই তেলের স্তরটা হচ্ছে পাতলা ফিল্ম, বা বাতাসে ভাসমান ফেনা বলতে পারো, ফেনাও কি একটা পাতলা ফিল্ম। এই যে একটা পাতলা ফিল্ম, এর উপর একবর্ণীয় আলো লম্বভাবে আপতিত হলো, মানে এইভাবে আপতিত হয়েছে। আচ্ছা আলোটা যখন আপতিত হয়েছে এর কিছু অংশ প্রতিফলিত হবে, কিছু অংশ প্রতিসরিত হবে। মনে করো এর কিছু অংশ ঠিক এই বরাবর প্রতিফলিত হয়ে গেল। আমি একটা রেখা বরাবর দেখাইলাম, এটাকে বোঝার জন্য একটু আলাদা করে দেখাই যে ঠিক এই বরাবর প্রতিফলিত হবে, যেই কোণে আপতিত হয়েছে, 0 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তো 0 ডিগ্রি কোণেই প্রতিফলিত হবে। এই রশ্মির একটা অংশ প্রতিফলিত হবে, আরেকটা অংশ প্রতিসরিত হবে, মানে ভেতরে ঢুকবে, এই যেভাবে ভেতরে ঢুকবে, আরেকটা অংশ ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকা এইখানে আবার প্রতিফলিত হবে, মানে আরেকটা রশ্মি ঠিক এইখানে এসে প্রতিফলিত আবার এই বরাবর যাবে, তাই না? এটাকে একটু আলাদা করে দেখানোর জন্য আমি এইভাবে দেখাই যে আরেকটা রশ্মি এখানে পড়ে ভেতর থেকে ভেতরে এই যেভাবে প্রতিফলিত হবে। এবার এই যে প্রতিফলিত দুইটা রশ্মি এরা আমাদের চোখে আসবে একসাথে, এই প্রতিফলিত দুইটা রশ্মি একসাথে যখন আমার চোখে আসবে, এরা দুইজন মিলে হয় উজ্জ্বল আলো দেখাবে, অথবা দুইজন মিলে অন্ধকার আলো দেখাবে আমাদের চোখে। এই দুইজন মিলে উজ্জ্বল আলো কখন দেখাবে? যখন পথ পার্থক্য হবে, এটা কি পাতলা ফিল্ম না, যখন এইটা আর এটার মধ্যে পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, তখন আমার চোখে উজ্জ্বল আলো পাবো। আর যখন এই রশ্মি আর এই রশ্মিটার মধ্যে প্রতিফলিত দুইটা রশ্মির পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, তখন আমি অন্ধকার আলো দেখতে পাবো আমার চোখে। ওই যে ব্যতিচারের শর্তের উল্টা আগেই বলে দিছি। তাহলে আমার মূলত এই দুইটা রশ্মির মধ্যে পথ পার্থক্য পাইতে হবে। আচ্ছা প্রশ্নে কি বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই যে এই পাতলা ফিল্মের সর্বনিম্ন কত পুরুত্ব, এটার পুরুত্ব ধরি এক্স, এই কত পুরুত্বের জন্য, পুরুত্ব ধরো ডেল এক্স, এই যে পাতলা ফিল্ম এটার পুরুত্ব মনে করো ডেল এক্স, এই কত পুরুত্বের জন্য প্রতিফলিত আলো সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। এই দুইটাই তো প্রতিফলিত আলো, এরা সবচেয়ে বেশি উজ্জ্বল কখন? যখন এরা দুইজন আমার চোখে উজ্জ্বলের শর্ত অনুযায়ী এই যে এই পথ পার্থক্যে এসে পড়বে,
এই পথ পার্থক্য এসে পড়লে আমার চোখে আমি দুইটাকে মিলিত হয়ে একটা উজ্জ্বল আলো পাবো। আর এরা দুইজন যদি এই পথ পার্থক্য নিয়ে এসে আমার চোখে আপতিত হয় তখন আমি অন্ধকার দেখব। বাট আমার প্রশ্নে বলে দিচ্ছে উজ্জ্বল দেখতে হবে। কি দেখতে হবে? উজ্জ্বল। তাহলে আমরা লিখি পাতলা ফিল্মে উজ্জ্বলের শর্ত হলো ডেল এক্স 2n-1 λ/2, তাই না? পথ পার্থক্য হবে λ/2। এবার বলো তো এই যে প্রতিফলিত রশ্মি এইটা আর এইটা, এটার নাম দিলাম আমি 1 প্রতিফলিত রশ্মি নাম্বার 1, এটা প্রতিফলিত রশ্মি নাম্বার 2। এই 1 আর 2 এর মধ্যে পথ পার্থক্য কত? দেখো 1 তো এখান থেকেই ফিরে গেছে, আর 2 এতটুকু নামছে আবার এতটুকু উঠছে, তার মানে 1 এর থেকে 2 এই যে ইউ টার্নটা পেছানো, তাই না? এই ইউ টার্নটা কত? ডেল এক্স প্লাস ডেল এক্স, তাহলে না ডেল এক্স, হ্যাঁ ডেল এক্স প্লাস ডেল এক্স, 2 ডেল এক্স। তাহলে এখানে পথ পার্থক্য মানে 1 আর 2 এর সাথে পথের পার্থক্য হচ্ছে 2 ডেল এক্স, মানে দুইটা পুরুত্বের পথ পার্থক্য, তাই না? 2 ডেল এক্স। ডেল এক্স না দিয়ে ডেল এক্স মানে তো পথ পার্থক্য, এটা পুরুত্ব ধরি আমি টি, এটা পুরুত্ব ধরলাম টি। তাহলে প্রথম রশ্মি আর দ্বিতীয় রশ্মির সাথে পথের পার্থক্য বা পথের ডিফারেন্স কত? প্রথম রশ্মিটা এই থেকেই প্রতিফলিত হলো, দ্বিতীয় রশ্মিটা ভেতরে ঢুকছে আবার বাইরে এসে, তার মানে এই যে ইউ টার্ন পরিমাণ পার্থক্য, পথের পার্থক্য এটার সাথে এটার আছে। ইউ টার্ন মানে টি প্লাস টি মানে 2t, এখানে দুইটা রশ্মির মধ্যে পথের পার্থক্য হচ্ছে 2t পথ পার্থক্যে আমি সর্বনিম্ন কত পুরুত্বের জন্য সর্বোচ্চ উজ্জ্বল আলো পাবো? আচ্ছা, সর্বনিম্ন পুরুত্বের ক্ষেত্রে n এর মান হবে 1। n এর মান যদি 1 বসাও 1-1 λ/2, তাহলে 2 1 2 1 মানে 1, সুতরাং আমার t এর মান হচ্ছে λ/4। এই হচ্ছে আমাদের সর্বনিম্ন পুরুত্ব। এই সর্বনিম্ন পুরুত্বের জন্য তুমি সবচেয়ে বেশি উজ্জ্বল আলো পাবা। ভাইয়া ব্যাপারটা বুঝো, সর্বনিম্ন পুরুত্ব মানে ভাইয়া এটার মিনিমাম কত পুরুত্বের জন্য আমি উজ্জ্বল আলো পাবো, তার মানে আমার একদম মানে পুরুত্ব তো অনেক হইতে পারে, তাই না? অনেকই হইতে পারে, বাট আমার এমন একটা লেস পুরুত্ব লাগবে যার জন্য আমি উজ্জ্বল আলোটা পাবো। তাহলে উজ্জ্বল আলো তো ভাই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যে কোনো পাইতে পারো, বাট লেস পুরুত্ব হইলে উজ্জ্বল আলোটাও একদম লেস থাকতে হবে। সেই লেস উজ্জ্বল আলোটা হচ্ছে 1 নাম্বার উজ্জ্বল, সেক্ষেত্রে n এর মান হবে 1, এটার মান হবে t, তাহলে t এর মান হচ্ছে λ/4। খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন, প্রশ্নটার ক্ষেত্রে অনেক কিছু মনে রাখতে হয়। সেটা হচ্ছে পাতলা ফিল্ম মানেই শর্ত ব্যতিচারের উল্টা, আর এখানে পথ পার্থক্য দুইটা টি এর সমান, তারপরে n এর মান 1 বসালে t এর মান λ/4। ওকে, মুখ্য তরঙ্গের তরঙ্গমুখের উপর প্রত্যেক বিন্দু গৌণ তরঙ্গের উৎস। এই হচ্ছে একটা মুখ্য তরঙ্গ মুখ। এই তরঙ্গের উপর প্রত্যেকটা বিন্দু এক একটি গৌণ তরঙ্গের উৎস, অর্থাৎ প্রত্যেকটা বিন্দু থেকে এক একটা গৌণ তরঙ্গ এভাবে বের হবে, তাই না? এবার এই গৌণ তরঙ্গগুলোকে যদি আমি একটা সাধারণ স্পর্শক দ্বারা এদেরকে জোড়া লাগাইতে, তাহলে আমরা তরঙ্গ মুখের পরবর্তী অবস্থানটা পাবো। এটি কার নীতি? আমরা সবাই জানি, বাংলা ভাষায় একটু বাজে শোনায় হাইগেন। কবে হাইগেন? কালকে হাইগেন, তাই না? তাহলে এটা হাইগেন্সের নীতি আর কি। সো এরই মাধ্যমে আমরা শেষ করলাম আমাদের টোটাল 2টি অধ্যায় মিলিয়ে 40টার মতো প্রশ্ন। তো এই প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ, 2-1টা একটু আনকমন, বাট বাকি সবই তোমার ক্ষেত্রে কমন, বাকি সবই পারার মতো। তো যেটা ওই যে পাতলা ফিল্মে ব্যতিচার দেখাইলাম, ওইটা না পারলেও ঢাকা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট আসবে। 100তে 100 পেতে হবে না, মানে যে ফার্স্ট হয় সেও 100তে 100 পায় না। 100তে কোনো মতে 70 উঠাইতে পারলেই অনেক, মানে টপ 1000 টপ 1000-এর মধ্যে থাকবা, মানে অনেক ভালো সাবজেক্ট পাবা। সো সবকিছু পারতে হবে এমন না, কিছু কয়েকটা জিনিস একটু কঠিন আসবে, বাট তুমি যদি অন্তত 80% ভালো পারো, ওকে, ধরো ফিজিক্সের প্রশ্ন আসলো 15টা এমসিকিউ, এর মধ্যে তুমি 12টা এমসিকিউ পারলা, রিটেন আসলো 10 মার্কের, তুমি এর মধ্যে 6 মার্ক উঠাইতে পারলা, 18 ইজ দ্য ভেরি গুড মার্কস। প্রত্যেকটা সাবজেক্টে 18 মানে 4-18 কত হয়? 72 পাওয়া মানে ঢাকা ইউনিভার্সিটিতে টপ 1000 র্যাঙ্কে তুমি থাকবা। সো এই হচ্ছে কথা। সব পারতে হবে এমন না, বাট এখন থেকে শিখে নাও যেন এরকম কোয়েশ্চেন রিপিট আসলে তুমি যেন পারো। সো দ্যাটস অল ফর টুডে। নতুন কোনো অধ্যায় নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও মাস্টার ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল ভাইয়ারা, টাটা। প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করো।